আজকের গল্পটা এমন কয়েকটা ডিটেকটিভ ভেড়াকে নিয়ে যারা নিজের মালিকের খুন হওয়ার পর খুনিকে ধরার কাজে তদন্ত করতে নেমে পড়ে। কিন্তু মানুষ তো আর ভেড়ার কথা বুঝবে না। তাহলে কি এই অবুঝ ভেড়াগুলো পারবে পুলিশের কাছে আসল সত্যটা তুলে ধরতে? গল্পের একদম শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডের একটা অসম্ভব শান্ত আর সুন্দর এক গ্রামে। আর আমরা এখানে দেখতে পাই আমাদের আজকের গল্পের মূল হিরো জর্জকে। জর্জের হাতে একটা মোটা বই আর সে খুব মনোযোগ দিয়ে একটা রুদ্ধশ্বাস গোয়েন্দা গল্প পড়ে শোনাচ্ছে। তবে জর্জের সামনে গোল হয়ে বসে যারা খুব মনোযোগ দিয়ে এই মার্ডার মিস্ট্রির গল্প শুনছে তারা কোনো মানুষ নয়, বরং এক পাল ভেড়া। এই বিশাল মাঠের সবুজ ঘাস আর এই ভেড়াগুলোই মূলত বহু বছর ধরে জর্জের একমাত্র আপন দুনিয়া। সে গ্রামের অন্য কোনো সাধারণ মানুষের সাথে খুব একটা মেলামেশা বা কথাবার্তা বলে না, বরং এই ভেড়াদের সাথে সময় কাটাতেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। তবে জর্জ যখন একটু ইয়ং বয়সে ছিল তখনই তার স্ত্রী তাকে ছেড়ে চিরতরে পরপারে চলে যায়। সে সময় জর্জের ঘরে ছিল দুটি ছোট ছোট বাচ্চা, কিন্তু দুর্ভাগ্যবশত সে সময় জর্জের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ ছিল যে সে তার দুই সন্তানের লালন পালন করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তাই তাকে বাধ্য হয়ে নিজের দুই সন্তানকে অন্য এক পরিবারের হাতে তুলে দিতে হয়েছিল অ্যাডপশন দেওয়ার জন্য। কিন্তু নিজের কলিজার টুকরো সন্তানদের জর্জ এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। সে আজ পর্যন্ত নিয়মিত নিজের সন্তানদের চিঠি লিখে জানাতো সে কেমন আছে, কি করছে এবং তার এই প্রিয় ভেড়াদের সাথে দিনগুলো কেমন কাটছে। ওপাশ থেকেও সন্তানেরা চিঠির জবাব দিত। তবে জর্জের নিজের মেয়ে রেবিকার সাথে একটা স্পেশাল টান ছিল, কারণ রেবিকা এখন আমেরিকায় তার অ্যাডাপ্টেড প্যারেন্টসের সাথে থাকলেও সেও তার বাবা জর্জের মতোই ভেড়াদের প্রচন্ড ভালোবাসতো। তো যাই হোক, জর্জের ভেড়াগুলোর কিন্তু আলাদা আলাদা পরিচয় ছিল। প্রথমে পরিচয় করা যাক স্যার রিসফিল্ডের সাথে, যে এই পালের বাকি সব ভেড়াদের চেয়ে বয়সে বেশ সিনিয়র, আর এই কারণে পুরো পালের সব ভেড়া তাকে মেনে চলে। পরের নাম্বারে আছে এক ফিমেল ভেড়া, যার দৃঢ় বিশ্বাস যে এই পুরো বিশ্বে তার চেয়ে সুন্দরী আর আকর্ষণীয় ভেড়া দ্বিতীয়টি আর নেই। এরপর আছে আমাদের মিষ্টি ভেড়া প, যার মুখে এত বড় বড় চুল ঝুলে আছে যে তার চোখের উপর মনে হয় সবসময় একটা কালো পর্দা লটকে থাকে, কিন্তু চোখ ঢাকা থাকলেও তার এই নিয়ে বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। সে সবসময় একদম চিল আর হ্যাপি মুডে ঘুরে বেড়ায়। আর এরা হলো খামারের দুই রাউডি ব্রাদার্স বা গুন্ডা ভাই, রেজি আর রনি। এদের অল টাইম কাজ হলো মাথার শিং উঁচিয়ে রাখা, আর সারাক্ষণ একটাই ধান্দা চলে যে কখন সুযোগ বুঝে কাকে শিং দিয়ে এক গুঁতো মেরে পাহাড় থেকে নিচে ফেলে দেবে বা জখম করবে। এদের মধ্যে সবচেয়ে শান্ত একটা ভেড়া হলো মপি। মপির মাথাটা হলো এক জ্যান্ত মেমোরি কার্ড। ও জীবনের যে কোনো মুহূর্তে যা একবার দেখে ফেলে বা কান দিয়ে শোনে তা মরে গেলেও কোনোদিন ভোলে না। আর সব শেষে আসে জর্জের দুই মোস্ট ফেভারিট ভেড়া, সেবাস্টন আর লিলি। সেবাস্টন একটু কালো রঙের, আর সে পালের বাকি ভেড়াদের সাথে খুব একটা ওঠে বসে না। সবসময় দলছুট হয়ে একা একটা উঁচু পাহাড়ের পাথরে বসে নিচের বাকি ভেড়াদের চুপচাপ অবজার্ভ করে। আসলে তার অতীতে একটা খুব বেদনাদায়ক ও কষ্টের ইতিহাস আছে। তবে বাকি ভেড়ারা তার এই একাকিত্বকে চরম অহংকার মনে করত। আর অন্যদিকে লিলি হলো জর্জের সবচেয়ে জানের টুকরো আর মিস্ট্রি বা রহস্য সমাধানের এক নাম্বার উস্তাদ। জর্জ যখনই ওদের রাতে গোয়েন্দার গল্প শোনাতো, লিলি গল্প শেষ হওয়ার আগেই একদম নিখুঁতভাবে আসল অপরাধীকে আইডেন্টিফাই করে ফেলতো। লিলি জর্জের মনের কথা তার মুখের ভাষা খুব সহজেই ফিল করতে পারত। জর্জ তো প্রতিদিন সন্ধ্যায় ওদের এভাবে সুন্দর সুন্দর গোয়েন্দা কাহিনী শোনাতো। কিন্তু আসল এন্টারটেইনমেন্ট বা খেলা তো শুরু হতো জর্জ ঘুমাতে যাওয়ার পর। জর্জ চলে গেলেই এই ভেড়াদের পুরো স্কোয়াড গোল হয়ে মিটিং এ বসে যেত এবং গল্পের কেস নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করত। এক ভেড়া শিং নাড়িয়ে বলতো, আমার তো ওই বাড়ির চাকরটার উপর চরম সন্দেহ হচ্ছে, ওই খুনি। অন্যজন তাকে ভেঙচিয়ে বলতো, ধুর বোকা, তোর মাথায় তো গোবর পোড়া, আসল খুনি তো স্বয়ং ওই পুলিশ অফিসারটা। তো যাই হোক, ভেড়াদের এই বড় দলের বাইরে একদম একা একা ঘুরঘুর করত উইন্টার নামের এক ছোট্ট ভেড়ার বাচ্চা। নর্মালি সব ভেড়া বসন্তকাল বা স্প্রিং সিজনে জন্ম নেয়, কিন্তু উইন্টার জন্ম নিয়েছিল কনকনে শীতের রাতে। তাই বাকি সব ভেড়া ওকে খুব অদ্ভুত আর অলক্ষণে নজরে রাখতো। কেউ ওকে নিজেদের কাছে ঘেঁষতে দিত না, এমনকি রাতের বেলা মাইনাস তাপমাত্রায় শীতের রাতে ওকে কেউ ঘরে শুতে দিত না। তাই বেচারা
উইন্টার কাঁপতে কাঁপতে বাইরের খোলা আকাশের নিচে শুয়ে অপলক নজরে তারার দিকে তাকিয়ে রাত পার করত। তো যাই হোক, পরদিন প্রতিদিনের মতো সব ভেড়া যখন মাঠে মনের সুখে কচি ঘাসটি বচ্ছিল, তখনই লিলি আর মপি দূর থেকে একটা জিনিস দেখে হঠাৎ করে একদম জমে যায়। তারা দেখে মাঠের ঠিক মাঝখানের ঘাসের উপর তাদের প্রিয় মালিক জর্জের বডি নিথর অবস্থায় পড়ে আছে। মপি খুব সাবধানে জর্জের বুক পরীক্ষা করে লিলিকে এসে ফিস ফিস করে বলে, জর্জের বুকে আর কোনো হার্টবিট নেই, ও আমাদের সবাইকে একা ফেলে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু লিলি এই চরম সত্যটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছিল না, কারণ ভেড়াদের জগতে একটা আদিম বিশ্বাস আছে যে যদি কোনো ভেড়া বা আপনজন মারা যায়, তবে মরার সাথে সাথেই আসমানের বুকে ঠিক তার বডির আকৃতির একটা তুলোর মতো সাদা মেঘ তৈরি হয়ে ভেসে বেড়ায়। লিলি আকাশের দিকে তাকিয়ে বলে, জর্জ মোটেও মরেনি, ও যদি মরেই যেত তবে আকাশের বুকে জর্জের মতো দেখতে মেঘ কেন এখনো তৈরি হলো না? মপি তখন আফসোস করে বলে, কারণ জর্জ একটা মানুষ, আমাদের মতো কোনো ভেড়া নয়, তাই ওদের জন্য আকাশে কোনো মেঘ তৈরি হয় না। আর লিলি এটা শুনে মানসিকভাবে পুরো ভেঙে চুরমার হয়ে যায়। তো যাই হোক, ভেড়াদের মাঝে একটা দারুণ ম্যাজিক্যাল সুপার পাওয়ার ছিল। তারা চাইলেই তাদের অতীতের যে কোনো কষ্টের স্মৃতি এক নিমিষেই মন থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারে। আর এই কারণেই বাকি ভেড়ারা জর্জকে হারানোর তীব্র কষ্ট সহ্য করতে না পেরে তাকে মন থেকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মপি চিৎকার করে বলে, এটা আমাদের মালিকের সাথে চরম বেইমানি আর গাদ্দারি হবে। যে জর্জ আমাদের নিজের ফ্যামিলি ভাবলো, তাকে এভাবে ভুলে যাওয়া মানে তাকে অপমান করা। আমরা জর্জকে আমাদের স্মৃতিতে সারা জীবন জ্যান্ত রাখবো। ঠিক তখনই সেখানে সেই এলাকার লোকাল পুলিশ অফিসার টিম এসে হাজির হয়। আসলে টিম কোনো এক্সপেরিয়েন্স ডিটেকটিভ ছিল না, সে ছোটখাটো চুরির কেস হ্যান্ডেল করা এক মামুলি পুলিশ। তো জর্জের লাশ দেখে সে তার সস্তা বুদ্ধি খাটিয়ে 1 সেকেন্ডে রায় দিয়ে দেয়। জর্জ একজন বুড়ো মানুষ ছিলেন, তার হার্ট অ্যাটাক হয়েছে, আর তাতেই তার মৃত্যু হয়েছে। টিম যখন এই ময়না তদন্ত ছাড়াই কেসটা ফাইল ক্লোজ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই সেখানে ইলিয়ট নামের এক তরতাজা ইয়াং রিপোর্টার গলায় ক্যামেরা ঝুলিয়ে হাজির হয়। ইলিয়ট আসলে এই গ্রামে হওয়া এক ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল কভার করতে এসেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে ফেস্টিভ্যালের নামে মাত্র 3টা কাপড়ের দোকান বসেছে, যা দেখে ইলিয়ট নিজের মাথা চাপড়ে ভাবছিল যে আমি যদি আমার নিউজ এডিটরকে এই ফালতু খবর দিই, তবে সে আজই আমাকে লাথি মেরে চাকরি থেকে বের করে দেবে। তাই সে নতুন কোনো বড় ব্রেকিং নিউজের খোঁজে গ্রাম থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু লাকিলি রাস্তায় তার গাড়িটা ব্রেকডাউন হয়ে নষ্ট হয়ে যায়, আর তাকে বাধ্য হয়ে গ্রামে রেস্ট করতে হয়। আর তারপরের দিনই সে খবর পায় যে জর্জ নামের এক কোটিপতি বৃদ্ধ রহস্যময় ভাবে মারা গেছে, আর সেও সাথে সাথে ক্যামেরা নিয়ে এই ক্রাইম সিনে চলে আসে। পুলিশ অফিসার টিম যখন জর্জের ডেথ সার্টিফিকেট ন্যাচারাল স্বাভাবিক মৃত্যু লিখে সই করতে যাবে, রিপোর্টার ইলিয়ট তাকে হাত ধরে থামিয়ে বলে, স্যার স্যার একটু দাঁড়ান, ফাইল বন্ধ করার আগে আমাদের একবার জর্জের ঘরের ভেতরটা ভালো করে তল্লাশি করা উচিত। আমি অনেক গোয়েন্দা উপন্যাসে পড়েছি যে মার্ডার কেসে প্রথমবার দেখায় যা মনে হয়, বেশিরভাগ সময় আসলে সত্যিটা তার উল্টো হয়। টিমও তার কথায় ইমপ্রেস হয়ে ট্রেলারের ভেতর ঢুকে তল্লাশি শুরু করে, আর ঘরের ভেতর ঢুকতেই বেরিয়ে আসে আসল টুইস্ট। টিম টেবিলের উপর 2টি ড্রিঙ্কসের গ্লাস খুঁজে পায়, আর ল্যাব কিট দিয়ে পরীক্ষা করতে দেখা যায় তার মধ্যে একটা গ্লাসের মধ্যে তীব্র পয়জন মেশানো ছিল। টিম তখন রিয়েলাইজ করে যে এটা কোনো হার্ট অ্যাটাক নয়, বরং অত্যন্ত নিখুঁত ঠান্ডা মাথায় করা একটা কোল্ড ব্লাডেড মার্ডার। দূর থেকে জানালার ফাঁক দিয়ে এই পুরো সিনটা দেখছিল আমাদের স্মার্ট ভেড়া ললি। সে সাথে সাথে দৌড়ে বাকি ভেড়াদের কাছে যায় এবং উত্তেজিত হয়ে বলে, ভাই ও বোনেরা, জর্জ আমাদের যে শত শত ডিটেকটিভ গল্প পড়ে শুনিয়েছে, সেই জ্ঞান আজ আমাদের কাজে লাগানোর সময় এসেছে। আমরা নিজেরা ইনভেস্টিগেশন করে জর্জের আসল খুনিকে খুঁজে বের করব। এই বোকা পুলিশটার উপর ভরসা রাখলে জর্জ কোনোদিনও বিচার পাবে না। তখন কালো ফেরা সেবাস্টন খুব শান্ত গলায় বলে, লিলি, তুই আবেগ ছড়াচ্ছিস ঠিকই, কিন্তু ভুলে যাস না আমরা কোনো মানুষ নই, আমরা হলাম ভেড়া। আমরা কিভাবে তদন্ত করব আর কিভাবে ওই পুলিশকে জানাবো যে আসল খুনিকে? লিলি রেগে গিয়ে বলে, ওই গাধা পুলিশটার আইকিউ দেখেছিস? বডি দেখেই বলে দিল হার্ট অ্যাটাক। ওর ভরসায় বসে থাকলে খুনি এতক্ষণে প্লেন ধরে অন্য দেশে পালিয়ে যাবে। লিলির এমন জাজবা আর কনফিডেন্স দেখে সেবাস্টনও তার সাথে হাত মেলায়, আর দেখতে দেখতে ভেড়াদের এক তুখোর গোয়েন্দা টিম রেডি হয়ে যায়। এই টিমের লিডার হলো তেজমাথা লিলি, জ্যান্ত মেমোরি কার্ড মপি,
আর মানুষের দুনিয়া সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখা সেবাস্টন। জীবনের প্রথমবার লিলি আর মপি তাদের মাঠের নিরাপদ লাল সুতোর বাউন্ডারি পার হয়ে বাইরের শক্ত পিচ ঢালা কংক্রিটের মেইন রাস্তায় পা রাখে। কিন্তু রাস্তায় ওঠার আগে তারা প্রচন্ড ভয় পাচ্ছিল আর কাঁপছিল। ঠিক তখনই তারা দেখে একটা দেশি মুরগি কোনো ভয় ডর ছাড়াই আরামে রাস্তা ক্রস করে ওপারে চলে গেল। এটা দেখে লিলি আর মপির খুবই লজ্জা লাগে যে শালা একটা মুরগি যদি রাস্তা পার হতে পারে তবে আমরা কেন পারবো না। সেবাস্টন পাশ থেকে ফোড়ন কেটে বলে, মনে মনে শুধু খালি খিচুড়ি রান্না না করে দম থাকলে রাস্তাটা পার হয়ে দেখাতো দেখি। ব্যাস, লিলি আর মপি চোখ বন্ধ করে দিয়ে দৌড় আর যেমন তেমন করে রাস্তা পার হয়ে ওপারে চলে যায়। লিলি তো খুশিতে লাফাচ্ছিল যেন সে অলিম্পিকে কোনো গোল্ড মেডেল জিতে নিয়েছে। সেবাস্টন তখন তাদের বলে, মানুষেরা খুবই কমপ্লিকেটেড আর জটিল জানোয়ার হয়। এদের তৈরি করা প্রতিটা বিল্ডিং এর একটা আলাদা নাম থাকে আর এদের বুঝতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ঠিক তখনই দূর থেকে একটা লাক্সারি কার এসে সেই গ্রামে থামে আর গাড়ি থেকে দুজন ভিআইপি মহিলা নেমে আসে। একজন হলো এক সুন্দরী ইয়াং মেয়ে যে আসলে জর্জের নিজের মেয়ে রেবিকা, এবং অন্যজন হলো এক বয়স্ক বৃদ্ধা লডিয়া যে জর্জের পার্সোনাল উকিল। লডিয়া মূলত জর্জের শেষ উইল পড়ে শোনানোর জন্য আমেরিকা থেকে রেবিকাকে সাথে নিয়ে এখানে এসেছে। তো লডিয়া যখন জর্জের ট্রেলারের ভেতর গ্রামের গণ্যমান্য লোকেদের সামনে উইলটা পড়া শুরু করে, ঘরের সবার চোখ তো পুরো সানাবড়া হয়ে যায়, কারণ তারা সবাই ভাবতো জর্জ এক সাধারণ গরিব মেষ পালক। কিন্তু উইলে রিভিল হয় যে জর্জ ভেড়াদের এক মরণব্যাধি রোগের মহা ঔষধ আবিষ্কার করেছিল এবং সেটার ইন্টারন্যাশনাল পেটেন্ট এক বিশাল কোম্পানির কাছে পুরো $300 মিলিয়ন অর্থাৎ প্রায় 300 কোটি টাকা বিক্রি করে দিয়েছিল। জানালার কাছ দিয়ে লিলি আর মপি যখন এই 300 কোটির কথা শোনে ওদের চোখ কপালে উঠে যায়। উকিল লডিয়া উকিলের বাকি অংশ পড়তে থাকে যেখানে লেখা ছিল জর্জের এই বিপুল সম্পত্তির অর্ধেকটা পাবে তার মেয়ে রেবিকা, আর বাকি অর্ধেকটার একটা বড় অংশ পাবে সাউথ আফ্রিকায় থাকা তার ছেলে পিটার। শুধু তাই নয়, জর্জের এই বিশাল খামারের সমস্ত ভেড়া আর খামারের একচ্ছত্র মালিকানা দেয়া হয়েছে রেবিকাকে। কিন্তু লডিয়া জানায় এই উইলটা একদম নতুন, যা জর্জ তার মৃত্যুর ঠিক 2 দিন আগে হঠাৎ করে এসে তড়িঘড়ি করে চেঞ্জ করেছিল। এটা শুনে সবার মনে খটকা লাগে যে জর্জ কি তবে আগে থেকেই টের পেয়েছিল যে কেউ তাকে বিষ খাইয়ে মারার প্ল্যান করছে, তাই সে উইলটা বদলে গিয়েছিল। উইলের একদম শেষ লাইনে জর্জ এক ভয়ঙ্কর কথা লিখে গিয়েছে যা শুনে পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। জর্জ লিখেছিল, এই গ্রামে কিছু চরম বেকুব মানুষ আছে কিছু ফালতু মেষ পালক, আর এই খামারে লুকিয়ে আছে 2টো খুনি। লিলির সাথে সাথে নিজের বুদ্ধি খাটিয়ে বোঝা যায় যে এটা কোনো সাধারণ উইল নয়, বরং জর্জ মৃত্যুর আগে আমাদের ভেড়াদের জন্য আসল খুনিকে ধরার 1 নাম্বার ক্লু রেখে গেছে। এখন উইলের এই 300 কোটির সিন দেখে পুলিশের পুরো সন্দেহ গিয়ে পড়ে রেবিকার উপর, কারণ রেবিকা গত 20 বছর ধরে বাবার কোনো খোঁজ নেয়নি, কোনোদিন চিঠি বা দেখা করতে আসেনি। আর বাবা মরার ঠিক 2 দিন আগে হুট করে আমেরিকা থেকে এসে উইলটা নিজের নামে লিখিয়ে নিয়ে বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। কিন্তু রেবিকা কান্নাকাটি করে বলে, আমি আমার বাবার এই বিপুল সম্পত্তির ব্যাপারে বিন্দুমাত্র কিছুই জানতাম না। আমি তো শুধু বাবার চিঠির টানে ওনাকে দেখতে এসেছিলাম। কিন্তু সেই রুমে বসা প্রতিটা মানুষই এখন লিলি আর পুলিশের কাছে একজন খুনি বলে মনে হতে থাকে। সন্দেহের তালিকায় 1 নম্বরে ছিল ক্যালেব নামের এক স্থানীয় লোফি খামারি, যার ফার্মটা জর্জের মাঠের ঠিক পাশেই ছিল। ক্যালেব গত কয়েক বছর ধরে জর্জের এই ভেড়াগুলোকে কেনার জন্য জর্জের পেছনে ঘুরঘুর করছিল, কিন্তু জর্জ তার ভেড়াদের নিজের বাচ্চার মতো ভালোবাসত বলে প্রতিবারই ক্যালেবকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। এই নিয়ে ক্যালেব আর জর্জের মধ্যে বহুবার মেইন রাস্তায় বড় ধরনের ঝগড়া আর হাতাহাতিও হয়েছিল। অর্থাৎ জর্জকে মারার মতো স্ট্রং মোটিভ ক্যালেবের কাছে ছিল। আর 2 নাম্বার সাসপেক্ট ছিল বেথ নামের এক লোকাল হোটেল মালকিন, যার স্বভাব ছিল প্রচন্ড অদ্ভুত আর সাইকোর মতো। সে প্রতিদিন পোস্টম্যানের ব্যাগ থেকে জর্জের নামে আসা সব পার্সোনাল চিঠি লুকিয়ে রাখত, কারণ জর্জের উপর তার একটা ওয়ান সাইডেড ক্রাশ ছিল। কিন্তু যখন সে চিঠিতে দেখলো জর্জ শুধু তার মেয়ে রেবিকাকেই ভালোবাসে আর চিঠি লেখে, তখন হয়তো হিংসায় জ্বলে পুরো বেথ জর্জকে বিষ খাইয়ে দিতে পারে। এদিকে আমাদের চতুর ভেড়া লিলি আর মপি এক কোনায় দাঁড়িয়ে পুলিশ অফিসার টিম আর রিপোর্টার ইলিয়টের প্রতিটা গোপন কথা একদম নিখুঁতভাবে কান পেতে শুনছিল এবং অনেক মূল্যবান তথ্য কালেক্ট করে নিচ্ছিল। তারা যখন খামারে ফিরে বাকি ভেড়াদের এই সাসপেক্টদের কথা খুলে বলে, তখন ক্লাউড নামের এক ভেড়া হঠাৎ এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেয়। ক্লাউড বলে, জর্জ মারা যাওয়ার ঠিক আগের দিন মাঝরাতে আমি নিজে চোখে এই রেবিকাকে চুপি চুপি আমাদের জর্জের রুমের দিকে হেঁটে যেতে দেখেছি। এটা শুনে লিলি তো
পুরাই শকড, কারণ রেবিকা একটু আগেই পুলিশের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলেছিল যে সে জর্জের মৃত্যুর আগে এই খামারে কোনোদিন পায়ে রাখেনি। ক্লাউড তখন প্রমাণের জন্য ঘাসের উপর থেকে কুড়িয়ে পাওয়া রেবিকার সোনার ব্রেসলেটটাও লিলিকে এনে দেখায়, যা রেবিকা ওই রাতে তাড়াহুড়ো করে পালানোর সময় খামারে ফেলে গিয়েছিল। লিলি তার কম্পিউটার মাথা খাটিয়ে একদম শেষ সিদ্ধান্তে পৌঁছে যায় যে জর্জের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হলো রেবিকার, আর সে যেহেতু মাঝরাতে খামারে আসার বিষয়ে পুলিশের কাছে মিথ্যা বলেছে, তাই রেবিকাই হলো আমাদের মালিক জর্জের আসল খুনি। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হলো ভেড়ারা তো এই সোনার ব্রেসলেটটা আর মুখে করে নিয়ে পুলিশের সামনে গিয়ে বলতে পারবে না। মানুষেরা তো ওদের দেখলে শুধু ব্যা ব্যা আওয়াজই শুনবে। তখন লিলি একটা বুদ্ধি খাটায়। একটা ভেড়া হঠাৎ করে দৌড়ে গিয়ে টেবিলের উপর রাখা পুলিশের অফিসার টিমের অফিসিয়াল টুপিটা মুখে কামড়ে ধরে জানোয়ারের মতো দৌড় দেয়। টিম রাগ করে ওই ভেড়ার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে সোজা চলে আসে জর্জের খামারের মেইন শেডের ভেতর, আর সেখানে আসতেই ওই ভেড়াটা ক্যাপটা নিচে ফেলে দেয়। আর টিম ক্যাপটা তুলতে গিয়ে দেখে তার নিচেই ঘাসের উপর রেবিকার সেই নাম লেখা ব্রেসলেটটা চকচক করছে। টিম সাথে সাথে বুঝে যায় যে রেবিকা তার কাছে কোনো বড় সত্য লুকাচ্ছিল। আর এক মুহূর্ত দেরি না করে পুলিশ ফোর্স নিয়ে রেবিকার হোটেলের রুমে হানা দেয় এবং পুরো রুম উলট পালট করে তল্লাশি শুরু করে। আর তখনই রেবিকার জুতোর সোলের নিচে আটকে থাকা এক বিরল বিষাক্ত বুনো গাছের বীজ ডক্টরেরা খুঁজে পায়, যে গাছের বিষ জর্জের মদের গ্লাসে পাওয়া গিয়েছিল। সব অকাট্য প্রমাণ রেবিকার দিকে ইশারা করায় পুলিশ অফিসার টিম রেবিকাকে হাতকড়া পরিয়ে সোজা জেলখানার লকআপে পুরে দেয়। সবাই ভাবলো কেস খতম, কিন্তু লিলি জানতো জর্জের মতো এক জিনিয়াস মানুষকে কেউ এত সহজে মেরে ফেলবে না। এখানে বড় কোনো ঘাপলা আছে। এদিকে জর্জের মৃত্যুর পর ওই লোভী খামারি ক্যালেব জর্জের এই পুরো মাঠ আর খামারের সব ভেড়াদের অফিসিয়ালি কিনে নিয়েছে। তো ওই ক্যালেবের খামার কেমন তা জানার জন্য লিলি, মপি আর সেবাস্টন মাঝরাতে চুপি চুপি বাউন্ডারি পার হয়ে ক্যালেবের খামারে গিয়ে লুকিয়ে তল্লাশি চালায়। আর সেখানে ক্যালেবের অফিসের জানালার বাইরে দাঁড়িয়ে তারা যা দেখে আর শোনে তাতে তাদের পুরো গায়ের পশম ভয়ে খাড়া হয়ে যায়। তারা দেখে ক্যালেব শহরের এক কুখ্যাত কসাই হেমের সাথে বড় ডিল সাইন করছে। ক্যালেব কসাইকে বলছিল, কাল সকালে আমি সবকটা ভেড়াকে তোমার ট্রাকে তুলে দেব, তুমি এগুলোকে কসাইখানায় নিয়ে মাংস বানিয়ে বিক্রি করে দিও। লিলি বুঝতে পারে কাল সকাল হলেই ওদের পুরো বংশ একদম শেষ হয়ে যাবে। তারা খামারের বাকি ভেড়াদের সাবধান করার জন্য ওখান থেকে দৌড়ে পালাতে যায়, কিন্তু তখনই ক্যালেবের দুটো ভয়ঙ্কর আর হিংস্র শিকারী কুকুর ঘেউ ঘেউ করে তাদের তাড়া করে। ঠিক তখনই কোন এক অ্যাকশন হিরোর মতো আমাদের কালো ভেড়া সেবাস্টন ওই দুই রক্তপিপাসু শিকারী কুকুরের সামনে নিজের শিং উঁচিয়ে বীরের মতো লাফিয়ে পড়ে। সেবাস্টন চিৎকার করে বলে, তোরা জলদি খামারে পালা, এই কুত্তা দুটোকে আজ আমি একাই দেখে নেব। সেবাস্টন একাই ওই দুই ভয়ঙ্কর শিকারী কুকুরের সাথে এক রক্তক্ষয়ী লড়াইয়ে মেতে ওঠে। লড়াইয়ের এক পর্যায়ে সেবাস্টন মারাত্মক জখম হলেও শেষ পর্যন্ত ওই শিকারী কুকুর দুটোকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করে। লিলি আর মপি তো বেঁচে যায় ঠিকই, কিন্তু সেবাস্টনের শরীর থেকে এত বেশি রক্তক্ষরণ হয়েছিল যে সে ঘাসের উপর লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। লিলি সেবাস্টনের রক্তাক্ত বডির পাশে বসে পাগলের মতো কাঁদতে থাকে আর আকাশের দিকে তাকিয়ে দেখে আসমানে কোনো মেঘ নেই। মপি তখন আর চোখের জল ধরে রাখতে না পেরে লিলিকে জড়িয়ে ধরে আসল সত্য রিভিল করে দেয়। মপি বলে, লিলি আসলে এই মহাবিশ্বের কোনো ভেড়া মারা যাওয়ার পর মেঘ হয়ে ফিরে আসে না, ওটা শুধুই আমাদের এক রূপকথার গল্প ছিল। কিন্তু কেউ আমাদের ছেড়ে চলে গেছে মানে এই নয় যে আমরা তাকে ভুলে যাব। আমরা জর্জ আর সেবাস্টনকে আমাদের হৃদয়ের স্মৃতিতে সারা জীবন অমর করে রাখতে পারি। তুই হিম্মত হারাস না, আমাদের এখনো জর্জের আসল খুনিকে ধরে বদলা নিতে হবে। সেবাস্টনের মৃত্যুর পর লিলির মনে নতুন করে জেদ চেপে বসে। তার হঠাৎ মনে পড়ে জর্জের ডেড বডি যখন মাঠের মধ্যে পড়েছিল, ওনার এক হাতে কড়া সবুজ রঙের একটা দাগ লেগেছিল, যা সে দূরবীন দিয়ে নিচে দেখেছিল। লিলি বুঝতে পারে এই সবুজ রংটাই হলো এই পুরো মার্ডার মিস্ট্রির সবচেয়ে বড় ক্লু। কিন্তু এই মারাত্মক প্রমাণের কথা পুলিশ অফিসার টিম পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তখন লিলির চোখ পড়ে উইন্টারের উপর। উইন্টার যেহেতু আকারে অনেক ছোট, তাই সে খুব সহজেই পুলিশদের নজর এড়িয়ে থানার লকআপের ভেতর ঢুকে পড়তে পারবে। লিলি প্রথমে উইন্টারের একটা পা কড়া নীল রঙের বাটিতে ডুবিয়ে দেয় আর তার অন্য পাটি ডুবিয়ে দেয় উজ্জ্বল হলুদ রঙের পেইন্টে। এরপর লিলি উইন্টারকে জিজ্ঞেস করে, নীল আর হলুদ রং মিক্স করলে কোন রং তৈরি হয়? উইন্টার উত্তর দেয় সবুজ। লিলি বলে, ভেরি গুড, এই সবুজ রংটাই এবার আমাদের আসল খুনিকে দুনিয়ার সামনে এক্সপোজ করবে। উইন্টার চুপি চুপি ওই গ্রামের লোকাল পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। সে সোজা হেঁটে চলে যায় সেই সেলের সামনে যেখানে রেবিকাকে বন্দি করে রাখা হয়েছিল। উইন্টার সেখানে গিয়ে এক পায়ে নীল আর অন্য পায়ে হলুদ রং টেনে
দুটোকে একসাথে মিক্স করে সবুজ রং বানিয়ে দেয়। রেবিকা খাঁচার ভেতর থেকে অবাক হয়ে এই ভেড়াটার আজব কাণ্ড দেখছিল, আর তার মনে একটা খটকা লাগে যে ভেড়াটা শিওরলি তাকে কিছু একটা ইশারা করার চেষ্টা করছে। পরদিন সকালে পুলিশ অফিসার টিম রেবিকাকে কোর্টে চালান করার জন্য অফিসিয়াল পেপারে সই করতে আসে। জেলের মেঝেতে ওভাবে সবুজ রঙের পেইন্টের দাগ দেখে টিম অবাক হলে রেবিকা টিমকে বলে, অফিসার, আমার বাবার খামারের একটা ভেড়া এসে মেঝেতে এই রংগুলো টেনে মিক্স করেছে। নীল আর হলুদ মিশলে সবুজ হয়। ও বোধহয় এই সবুজ রংটা দিয়ে আমাদের কিছু একটা সুরাগ দেওয়ার চেষ্টা করছে। সবুজ রং এই শব্দটা রেবিকার মুখ থেকে শোনা মাত্রই পুলিশ অফিসার টিমের মাথায় এক বিদ্যুতের ঝটকা লাগে। টিমের মনে পড়ে জর্জের অন্য হাতটায় কড়া সবুজ রঙের একটা দাগ লেগেছিল। টিম এবার পুরো কানেকশনটা মেলাতে শুরু করে। সে হুট করে সই করা বন্ধ করে দেয় আর চেঁচিয়ে বলে, সবাই একটু দাঁড়াও। রেবিকা একদম বেগুনা। জর্জের আসল খুনি কে তা আমি এতক্ষণে একদম পারফেক্টলি জেনে গেছি। খুনি হলো জর্জের ছেলে পিটার। সবাই বলে পিটার তো সাউথ আফ্রিকায়, ও কিভাবে খুন করবে? টিম তখন ঘুরে দাঁড়িয়ে রিপোর্টার ইলিয়টের দিকে তাকায় আর বলে, ইলিয়ট, ও সরি, তোমার আসল নাম তো ইলিয়ট নয়, তোমার আসল নাম হলো পিটার জর্জ, আর তুমি লোভের বশে নিজের জন্মদাতা পিতাকে বিষ খাইয়ে মেরেছো, রাইট? টিম সবার সামনে পিটারের পুরো ঘটনা এক্সপ্লেন করতে শুরু করে। সে বলে পিটার সাউথ আফ্রিকায় থাকার সময় খবর পায় যে তার বাবা জর্জ 300 কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু সম্পত্তির সিংহভাগ রেবিকা পাবে। পিটারের শয়তান মাথা তখন এক মারাত্মক প্ল্যান বানায়। সে নিজের আসল পরিচয় লুকাতে তার কুচকুচে কালো চুলে হলুদ রঙের কালার মেখে রূপান্তর করে নেয়। এরপর সে এক সাংবাদিকের ছদ্মবেশ ধরে এই গ্রামে আসে। ঘটনার রাতে তুমি চুপি চুপি জর্জের ট্রেলারে ওনার সাথে দেখা করতে গিয়েছিলে এবং ওনার মদের গ্লাসে তীব্র বিষ মিশিয়ে দিয়েছিলে। কিন্তু বিষ কাজ করার আগে জর্জ নিজের যান বাঁচানোর জন্য পিটারের সাথে হাতাহাতি শুরু করে এবং খামারে থাকা ভেড়াদের নীল ঔষধ মাখা হাত দিয়ে পিটারের মাথার চুল খামচে ধরেছিল। আর তখনই পিটারের চুলে থাকা হলুদ ডাই আর জর্জের হাতের ঔষধ নীল রং একসাথে মিশে জর্জের হাতে ওই অদ্ভুত সবুজ রঙের দাগ তৈরি হয়েছিল। টিম বলে, পিটার, তুমি ভেবেছিলে তুমি অনেক বড় স্মার্ট। রেবিকাকে জেলে পুরে সব প্রপার্টি তুমি একাই ভোগ করবে, কিন্তু জর্জের খামারের এই অবলা ভেড়াগুলো তোমার এই পারফেক্ট প্ল্যানের 12টা বাজিয়ে তোমাকে দুনিয়ার সামনে এক্সপোজ করে দিয়েছে। এই বলে টিম পিটারের মাথা থেকে একটা হলুদ চুল ছিঁড়ে নিয়ে বলে, মিস্টার পিটার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পিটার তখনও বাহানা বানানোর চেষ্টা করে বলে, আমি ওনাকে মারতে যাব কেন? উইলে তো বেশি অংশ রেবিকা পাচ্ছে, আমার লাভ কি? টিম তখন বলে, লাভটা তো এখানে মিস্টার পিটার। তুমি ভালো করে জানতে যে উইলের মেইন অংশ রেবিকা পাবে, তাই তুমি রেবিকার ব্রেসলেটটা চুরি করে ক্রাইম সিনে ফেলে রেখেছিলে যাতে পুরো সন্দেহ রেবিকার উপর যায়। তোমার প্ল্যান ছিল রেবিকা খুনের দায়ে জেলে চলে গেলে লিগাল ওয়ারিশ হিসেবে ওনার 300 কোটি টাকার সব প্রপার্টি তুমি একাই পেয়ে যাবে। এমনকি আমি যখন জর্জের মৃত্যু স্বাভাবিক ভেবে ফাইল বন্ধ করতে যাচ্ছিলাম, তুমি আমাকে এটাকে মার্ডার হিসেবে ইনভেস্টিগেট করতে উস্কে দিয়েছিলে, কারণ স্বাভাবিক মৃত্যু হলে তো সব রেবিকাই পেয়ে যেত। নিজের পুরো মুখোশ খুলে গেছে দেখে পিটার এক মুহূর্ত না ভেবেই ওখান থেকে দৌড় দিয়ে বাইরে পার্ক করা নিজের গাড়ির ভেতরে গিয়ে বসে স্টার্ট দেয় পালানোর জন্য। কিন্তু আমাদের খামারের রাউডি ব্রাদার্স রেজি আর রনি তো বাইরে আগে থেকেই ওত পেতে তৈরি ছিল। তারা শিং দিয়ে পিটারের গাড়ির দুটো টায়ারই এমন জোরে গুঁতো মারে যে টায়ার দুটো বিকট শব্দে ফেটে পুরো ড্যামেজ হয়ে যায়। গাড়ি অচল হয়ে পড়ায় পুলিশ অফিসাররা ছুটে এসে তাকে ঘাড় ধরে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। রেবিকা ওখান থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। সে খামারের সব ভেড়াদের জড়িয়ে ধরে বলে, আজ তোমরা না থাকলে আমার নিজের ভাই আমার জীবনটা ধ্বংস করে দিত। আজ থেকে আমি আর আমেরিকা ফিরে যাব না। আমার বাবার খামার আর তোমাদের দেখাশোনার দায়িত্ব আজ থেকে আমি নিজের কাঁধে তুলে নিলাম। রেবিকার সাথে সাথে ওই লোফি খামারি ক্যালিব আর কুখ্যাত কসাই হেমের সব ডিল ক্যান্সেল করে দেয় এবং ক্যালিবকে ক্যাশ পেমেন্ট করে ক্যালিবের খামারে বন্দি থাকা বাকি সব ভেড়াদেরও চিরতরে কিনে এনে এই সবুজ ঘাসের মাঠে মুক্ত করে দেয়। দুই খামারের সব ভেড়ারা এখন একসাথে মিলেমিশে পরম শান্তিতে দিন কাটাতে শুরু করে। লিলি ছোট উইন্টার ভেড়াটাকে নিজের সন্তানের মতো অ্যাডাপ্ট করে আর জর্জের স্মরণে তার নতুন নাম রাখে জর্জ। মুভির একদম শেষ দৃশ্যে প্রতিদিন সন্ধ্যার মতো এবারও সব ভেড়ারা গোল হয়ে ঘাসের উপর বসে আছে। তবে আজ জর্জের সেই কাঠের চেয়ারটায় জর্জ নেই। সেখানে বসে আছে ওনার আদরের মেয়ে রেবিকা। রেবিকার হাতে সেই চেনা মোটা গল্পের বই আর সেই খুব মিষ্টি ভয়েসে ভেড়াদের নতুন এক ডিটেকটিভ স্টোরি পড়ে শোনাচ্ছে। জর্জ আর
সেবাস্টন আজ হয়তো সশরীরে এই দুনিয়ায় বেঁচে নেই, কিন্তু ওরা যে ভালোবাসা রেখে গেছে তা বাতাসে বাতাসে মিশে আছে। লিলি হঠাৎ তখন উপরে নীল আকাশের দিকে তাকায়, আর তখন আকাশে এক টুকরো তুলতুলে সাদা মেঘ ভেসে যাচ্ছে, যা দেখতে অবিকল তাদের প্রিয় বন্ধু ভেড়া সেবাস্টনের আকৃতির মতো লাগছিল। আর এই চমৎকার হ্যাপি এন্ডিং দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের এই অসাধারণ সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।